আচ্ছা, একবার ভাবুন তো, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে এমন একটা সমস্যা তৈরি হলো যা প্রায় ১ কোটিরও বেশি মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করল। আর এর ফলে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাটা নিয়েই কিন্তু গুরুতর কিছু প্রশ্ন উঠে আসছে। চলুন আজ এই বিষয়টার গভীরে গিয়ে পুরো ব্যাপারটা খতিয়ে দেখা যাক। দেখুন, ঘটনার শুরুটাই কিন্তু বেশ নাটকীয়। একেবারে মালদার একটা দৃশ্য, যেখানে ভয়ঙ্কর প্রতিবাদ চলছে। এই ছবিটা দেখলেই বোঝা যায় যে পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ আর এর পেছনের মানবিক সংকটটা কতটা গভীর। প্রায় ৯ ঘণ্টা ধরে ক্ষুব্ধ জনতা বিচারকদের অফিসের বাইরে আসতেই দেয়নি। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন সাধারণ শিক্ষক, কৃষক বা দোকানদারদের মতো মানুষজন এমন একটা চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন? তারা তো কোনো পেশাদার অপরাধী নন। আসলে সিস্টেমের উপর হতাশ হয়েই সাধারণ নাগরিকরা এই পথে হাঁটতে বাধ্য হয়েছিলেন। তো চলুন এবার মূল সমস্যাটার দিকে নজর দেয়া যাক। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে একটা সরকারি প্রক্রিয়া, যার নাম বিশেষ নিবিড় সংশোধন বা সংক্ষেপে এসআইআর। প্রথম সংখ্যাটাই কিন্তু চমকে দেওয়ার মতো, ৬১ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে এক ধাক্কায় ৬১ লক্ষ নাম পুরোপুরি মুছে ফেলা হয়েছে। আর এখানেই শেষ নয়, দ্বিতীয় সংখ্যাটা শুনুন, ৬০ লক্ষ। আরও প্রায় ৬০ লক্ষ ভোটারকে একটা নতুন আর বেশ বিতর্কিত ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে ১,২১,০০,০০০ মানুষের ভোটাধিকার সরাসরি প্রভাবিত হয়েছে। ভাবা যায়? আচ্ছা, এই সন্দেহভাজন ভোটার ব্যাপারটা ঠিক কি? শুনলে অবাক হবেন, কারণগুলো খুব সামান্য। যেমন ধরুন, কারো নামের বানান একটা ছোট ভুল বা বাবা আর ছেলের বয়সের ফারাকটা একটু অস্বাভাবিক লাগলে, এইসব কারণ দেখিয়েই একজন নাগরিকের ভোটাধিকারকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এত বড় একটা গোলমাল হলো কিভাবে? এর পেছনের আসল কারণটা হলো প্রযুক্তি। হ্যাঁ, একটা সফটওয়্যার অ্যালগোরিদমই এই বিশাল সংকটের মূলে রয়েছে। এই সফটওয়্যারের সমস্যাগুলো দেখুন। প্রথমত, এটাকে কোনোরকম পরীক্ষা না করে সরাসরি ব্যবহার করা শুরু হয়। এর অ্যাকিউরেসি কতটা সে সম্পর্কে নির্বাচন কমিশনের নিজেরই কোনো ধারণা ছিল না। আর কি বলবো, একটা সময় তো একটা গ্লিচের কারণে পশ্চিমবঙ্গের সব ৭ কোটি ভোটারকেই সন্দেহভাজন বলে দাগিয়ে দেওয়া হয়। এমনকি এই প্রক্রিয়া চালানোর জন্য নির্দেশ আসত হোয়াটসঅ্যাপে, যা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ। নির্বাচন কমিশনেরই একজন সিনিয়র অফিসার নিজে মুখে এ কথাটা স্বীকার করেছেন। ভাবুন একবার, একটা অপরীক্ষিত সফটওয়্যার ব্যবহার করাটা কতটা বড় ঝুঁকির কাজ ছিল। তো সরকারিভাবে একটা কারণ তো দেখারও হয়েছে, কিন্তু আসল তথ্য বা ডেটা কি বলছে? চলুন এবার একটু গভীরে গিয়ে উন্মেয়াদের ছবিটা দেখার চেষ্টা করি। এখানেই আসল ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। দেখুন, সরকারিভাবে বলা হয়েছিল যে এই প্রক্রিয়ার লক্ষ্য হল অবৈধ অভিবাসীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। কিন্তু ডেটা বলছে অন্য কথা। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত এলাকা নয়, বরং হিন্দু দলিত উদ্বাস্তু অধ্যুষিত এলাকাগুলো। এই বার চার্টটা খুব গুরুত্বপূর্ণ। এটা রানীনগর বিধানসভা কেন্দ্রের ছবি। দেখুন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথগুলোতে যেখানে মাত্র ৩% ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথগুলোতে এই সংখ্যাটা লাফিয়ে ৫৮% পৌঁছে গেছে। একই এলাকার মধ্যে এত বড় পার্থক্য! আর এই সমস্যাটা যে শুধু সাধারণ মানুষকে প্রভাবিত করেছে তা কিন্তু নয়। হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নাম বাদ গেছে, একজন কার্গিল যুদ্ধের বীর সেনানীকে সন্দেহভাজন বলা হয়েছে, এমনকি যে সরকারি কর্মীরা এই যাচাইয়ের কাজ করছিলেন তারাও নিজেদের নাম সন্দেহভাজনদের তালিকায় খুঁজে পেয়েছেন। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি, যার নামও বাদ দেওয়া হয়েছিল, তিনি বলেছেন, এটা খুবই অপমানজনক আর কষ্টদায়ক। একবার ভাবুন, যদি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির এমন অনুভূতি হয়, তাহলে একজন সাধারণ নাগরিকের মনের অবস্থাটা ঠিক কী হতে পারে? আচ্ছা, সমস্যাটা তো আমরা বুঝলাম, কিন্তু এখন প্রশ্ন হল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি করতে পারেন? এর সমাধানই বা কী? চলুন এবার সেই পদক্ষেপগুলো জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য এই কয়েকটা ধাপ খুব জরুরি। প্রথম কাজ হল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের নামটা একবার খুঁজে দেখা। যদি নাম না থাকে তাহলে ইসিআই নেট পোর্টালে অনলাইনে আপিল করা যায়, আর তা না পারলে সরাসরি এসটিও বা ডিএম অফিসে গিয়েও অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে। তবে এখানেও একটা বড় চ্যালেঞ্জ আছে। এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষের বেশি আপিল জমা পড়েছে, কিন্তু রিপোর্ট বলছে যে শুনানি হয়েছে মাত্র ২টি ক্ষেত্রে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই প্রক্রিয়াটা বেশ ধীরগতিতে চলছে। সবশেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। একজন নাগরিকের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, তার ভোট দেওয়ার অধিকার, সেটা কি এখন একটা সফটওয়্যারের দয়ার ওপর নির্ভর করবে? প্রযুক্তি আমাদের জীবন সহজ করার জন্য নাকি আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার জন্য? এই প্রশ্নটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।